তোমরা যারা 2024 এইচএস পরীক্ষা দিতে চলেছে অর্থাৎ কিছুদিন পরে তোমাদের যাদের যাদের এইচএস পরীক্ষা আছে তাদের সকলের উদ্দেশ্যে বলছি আমরা আজকের থেকে আমাদের এবিটিএস সিরিজটা শুরু করতে চলেছি। অর্থাৎ আজকের থেকে তোমাদের এই চ্যানেলে তোমার ফিজিক্সের আমি প্রথমত হচ্ছে এবিটিএস যতগুলো আমাদের ফিজিক্সের কোশ্চেন পেপার রয়েছে সবগুলোর এমসিকিউ তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দেবো। প্রতিটা এমসিকিউ তোমাদের জন্য প্র্যাকটিস করাবো। এটা ফিজিক্সের সাথে সাথে আমরা কেমিস্ট্রি, বায়োলজি এগুলো সব সাবজেক্টগুলোকে ধীরে ধীরে কভার করার চেষ্টা করবো। ডিপেন্ড করছে আমরা তোমাদের রেসপন্স, তোমাদের ভালোবাসা কতটা পাচ্ছি। তো অবশ্যই প্রতিটা ভিডিওকে তোমাদের বাকি বন্ধুদের সাথেও শেয়ার করবে। আর আমি শুধুমাত্র যে এমসিকিউ কোশ্চেনগুলোর উত্তরগুলো দাগ দিয়ে চলে যাবো এই জিনিসটা নয়, ওই কোশ্চেনটাকে ডিপলি আলোচনা করব, ওই কোশ্চেনটার সাথে রিলেটেড পুরো থিওরিটাকে আরেকবার রিকভার করাবো, তার সাথে ওটার রিলেটেড আর কি কোশ্চেন আসতে পারে সেটাও আমি আলোচনা করব। তো ভিডিওটা শুধুমাত্র এমসিকিউ সলিউশন করার নয়, তোমাদের পুরো একবার রিভিশন হওয়ার ভিডিও হতে চলেছে। প্রতিটা ভিডিওই সেম হবে। তো অবশ্যই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবে আর তোমাদের বাকি সকল বন্ধুদেরকে শেয়ার করে দেবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করে দেবে। দেখো আমরা সবার চেয়ে প্রথম শুরু করি। আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে প্রথম আমাদের SC1 যেটা হচ্ছে টেস্ট পেপারের SC1 প্রথম ফিজিক্সের যে কোশ্চেন পেপারটা রয়েছে এবিটিএ টেস্ট পেপারে, সেটাকে আমরা প্রথম থেকে দেখা শুরু করি। সবচেয়ে প্রথম কোশ্চেন বলেছে বায়ু মাধ্যমে রাখা কোনো আহিত পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা পরিবাহীর নিকটতম বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাবো বলে। দেখো এটা সকলের মুখস্থ থাকা উচিত যদিও যে সিগমা বাই এপসাইলন নট হয়, তবু কেমন ভাবে হচ্ছে সেটা আমরা একটু দেখে নিই। দেখো এইটা ধরো একটা আহিত পরিবাহী, এবার এইটা একটা যদি পরিবাহী হয়, সবচেয়ে প্রথম কথা পরিবাহী যদি হয়ে থাকে পরিবাহীর কোনোদিনই যদি তুমি এর মধ্যে একটা আধান সাপ্লাই করে দাও, সাপোজ তুমি এর মধ্যে কি করেছো একটা আধান সাপ্লাই করেছো, ঠিক আছে, একটা চার্জ দিয়ে দিয়েছো, কিউ পরিমাণ চার্জ দিয়েছো, সেই কিউ চার্জটা একটা পরিবাহীর ক্ষেত্রে পুরো চার্জটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যায় পুরো সারফেস জুড়ে, পুরো সারফেসে চার্জটা চলে আসে। মাথায় রাখবে পুরো সারফেস জুড়ে চার্জটা চলে আসে ভিতরে। এই ধরো একটা আমার কাছে যদি মার্বেলের বল থাকে, বড় একটা মার্বেলের বল আছে, ঠিক আছে, তো ভিতরটা নিরেট ধরে রাখো, তাহলে কি হবে পুরো তলটাতে চলে আসবে। ধরো ফুটবল রয়েছে, ফাঁপা একটা পরিবাহী হতে হবে, এক্সাম্পলের জন্য বলছি, ফাঁপা হোক নিরেট হোক যাই হোক, পরিবাহীর ক্ষেত্রে সবসময় আধানটা পুরো তলে ডিস্ট্রিবিউট হয়ে যায়, অর্থাৎ ভিতরে কোনো আধান থাকে না। এরপর এখানে বক্তব্য হচ্ছে আমাকে কি বের করতে বলেছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে বলেছে। তাহলে আমি এখানে এরকম করে একটা কল্পনা করো, হ্যাঁ কিনা পেলাম। এর তিনটে তল আছে, একটা কি এই দিকের তল, একটা কি এই যে বক্রতলটা, আর একটা হচ্ছে এই তলটা, তিনটে তল পাচ্ছি আমরা। এরপর বক্তব্য হচ্ছে এই যে এখানে একটা ছোট্ট এরিয়া যেটা ধরেছি আমরা, ডিএস এরিয়া যেটা ধরেছি, ঠিক আছে, তো আমরা কি করব, ফাই ইকুয়াল টু ই ডট ডিএস করে থাকবো বা ই ডিএস কস থিটা। এবারে এইখান থেকে ইলেকট্রিক ফিল্ডটাও দেখো কেমন ভাবে বেরোবে, এই দিকেই বেরোবে ইলেকট্রিক ফিল্ড। আর এই যে ডিএস এর মধ্যে অ্যাঙ্গেলটা কত হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডটা কোন দিক দিয়ে যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ডটাও এরকম ভাবে যাচ্ছে, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডটা কেমন হয়ে যাচ্ছে, এই দিকে যাচ্ছে। তাহলে একটা প্রথম কথা বলে দেখনি, যদি এই যে ভিতরের এরিয়াটাকে আমি কল্পনা করি, এই মাত্র বললাম যে পরিবাহীর ভিতরে কোনো প্রকার কোনো আধান থাকে না, তাহলে পরিবাহীর ভিতরে যেহেতু কোনো আধান নেই, পুরো আধানটা কি সারফেসে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, তাহলে ভিতরের জন্য আমরা কোনো ইলেকট্রিক ফিল্ড পাবোই না। তাহলে একটার জন্য 0 পেলাম, প্লাস প্লাস এই যে এখানে সারফেসটা হচ্ছে উপর দিকে ইন্ডিকেট করছে, মানে সারফেসটা যেদিকে ইন্ডিকেট করছে ইলেকট্রিক ফিল্ডটা তার সাথে পারপেন্ডিকুলার আছে, ইলেকট্রিক ফিল্ডটা তার সঙ্গে পারপেন্ডিকুলার আছে। তাহলে যদি আমি ইডিএস cos 90 ডিগ্রি করি, cos 90 এর ভ্যালু কত হয় 0, তাহলে আমরা কত পেয়ে যাবো 0 পেয়ে যাবো। শুধুমাত্র আমাদের জন্য পড়ে থাকবে এই দিকেরটা, ইডিএস cos 0 ডিগ্রি, মানে কি হয়ে যাবে ইডিএসই পড়ে থাকবে। তাহলে কি পেলাম, ইডিএস পেলাম। ইজিক্যাল টু কি হবে, ইজিক্যাল টু কি হবে, এইখানের মধ্যে কতটা আধান আছে ধরে নাও ডিকিউ পরিমাণ আধান আছে, ডিকিউ বাই কি হবে এপসাইলন নট, এইটা তো সূত্র, ইডিএস ইজিক্যাল টু কি হয় ডিকিউ বাই এপসাইলন নট। এবারে ওই ডিকিউটা কত, তার মানে আমরা ধরবো যে আমরা তলমাত্রিক ঘনত্ব কত ধরেছি সিগমা। সিগমা মানে কি, সিগমা মানে কি যে পুরো এরিয়াতে মানে একক এরিয়াতে আধান কত আছে সিগমা। তাহলে ডিএস এরিয়াতে আধান কত আছে সিগমা ইন্টু ডিএস, তাহলে ডিকিউ এর জায়গায় এটা বস করে দাও, ইডিএস ইজিক্যাল টু সিগমা ডিএস বাই এপসাইলন নট। তাহলে ই ইজিক্যাল টু কি পেলাম সিগমা বাই এপসাইলন নট। এখান থেকে দ্বিতীয় যে কোশ্চেনটা তোমাদের পড়তে পারে, আমাদের একটা সুষম পরিবাহীর ক্ষেত্রে, অসীম পরিবাহীর ক্ষেত্রে তোমাদেরকে দিতে পারে, ঠিক আছে, তো যেটা হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন নট আমাদের ভ্যালু বেরোবে। তো সেটাকে তোমাকে দেখতে হবে, এইদিকেও একটা থাকবে পাতের ক্ষেত্রে, কি পাত ওটা, ঠিক আছে, তো এইটা হতে পারে। আর তোমরা এইটাই মেনলি, এইটা রিলেটেড এইটাই মেনলি আমাদের পড়ে থাকে, তখন দুদিকটা ধরতে হবে, এই দিকটাও ধরতে হবে, এই দিকটাও ধরতে হবে, ঠিক আছে, তো দুদিকটা ধরে পর আমার করতে হবে। আর একটা যেটা বক্রতলটা আছে বক্রতলটা অবভিয়াসলি 0 হবে, ঠিক আছে। তাহলে কি পেলাম সিগমা বাই এপসাইলন নট, এটাকে মনে রাখবে কেমন ভাবে বেরোলো সিগমা বাই এপসাইলন নট, যদিও এটা ভ্যালুটাকে মুখস্থ রাখাটা দরকার তোমাদের। আর এটা কি
একটা পাতের ক্ষেত্রে, অসীম পাতের ক্ষেত্রে, আর এটা কি পরিবাহীর ক্ষেত্রে। দুটার মধ্যে গুলিয়ে যাও না, এখানে যদি অনেক সময় গুলিয়ে যায় সিগমা বাই 2 এপসাইলন নট ভ্যালুটা দিয়ে থাকে অপশনে, তখন অনেকে ভুল করে 2 এপসাইলন নটটা দিয়ে দেয়। 2 এপসাইলন নট এইটা নয়, 2 এপসাইলন নট কোনটা, এই যে এরকমটা হয়, এটা এরকম করে আমরা আঁকি না, দিয়ে তারপরে এখান থেকে এরকম করে টানি, এইদিকে টানি, দিয়ে দেখবে যে যেটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের পাতের ক্ষেত্রে হয়, বুঝতে পারছো তো? এইদিকের জন্য হয়, এইদিকের জন্য হয়, দিয়ে তারপর সিগমা বাই 2 এপসাইলন নট হয়। ওকে, একটি সমান্তরাল পাতধারকে আহিত করে ব্যাটারির থেকে বিচ্ছিন্ন করে দিল। এখন পাত দুটির মধ্যে দূরত্ব বাড়ালে আধান ও বিভবের কি পরিবর্তন হবে? সবার চেয়ে প্রথমে একটা কথা শোনো, আধানকে সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না। আধানটা কি থাকে, ওটা সেম পরিমাণে থাকে, মানে আধান কোনোদিনও পরিবর্তিত হবে না। প্রথম কথা হচ্ছে আধানটা আমাদের অপরিবর্তিত থাকবেই। আধান কি হবে? অপরিবর্তিত। তাহলে একটা উত্তর পেয়ে গেলাম, আধানটা অপরিবর্তিত হবে। দ্বিতীয় হচ্ছে বিভবটা কি হচ্ছে আমার দেখাবার। আমার হচ্ছে সমান্তরাল পাতধারক, এই একটা আর এই একটা, ধরো এরকম ভাবে আঁকো, ঠিক আছে? এই হচ্ছে আমার সমান্তরাল পাতধারক, প্লাস মাইনাস করে করে তোমরা যেটা করো, সিগমা বাই সিটা কত বেরোয়, সি ইজ ইকুয়াল টু কে এপসাইলন নট আলফা বাই ডি, বা অনেকে এ বাই ডিও লেখে, কে এপসাইলন নট এ বাই ডি বা আলফা বাই ডি, যে যা ইচ্ছে লিখতে পারে। এরপর এখানে এইটা কি, যে এইটা হচ্ছে পাত দুটির মধ্যবর্তী দূরত্ব, তাই না? এটা হচ্ছে পাত দুটির মধ্যবর্তী দূরত্ব, এইটা কি হচ্ছে এরিয়াটা, তাই না? আর মধ্যেখানে কি পড়া বৈদ্যুতিক মাধ্যম ঢোকানো আছে সেটার উপর ডিপেন্ড করে। যদি শূন্য মাধ্যম থাকে কে এর ভ্যালু কত হয়, 1 হয়ে যায়। আর যদি কোনো একটা পড়া বৈদ্যুতিক মাধ্যম, ধরো কাগজ ঢোকানো রইলো, অভ্র ঢোকানো রইলো, তখন কে এর ভ্যালুটা সেই রেসপেক্টিভ বসবে। যদি যত হচ্ছে ভিতরে তুমি অন্য পড়া বৈদ্যুতিক মাধ্যম ঢোকাবে, তত হচ্ছে ওর ধারকত্বটা বাড়তে থাকবে। এই জন্য দেখবে আমাদের বাড়িতে যেই পাখাতে যেই পাখাগুলো ঘুরে না, ওখানে কন্ডেন্সার একটা দেখবে ব্যাটারির মতন লাগানো থাকে, ওইটাই ক্যাপাসিটার অ্যাকচুয়ালি। তো সেটাকে যদি তুমি কেটে পড়ে দেখো, ভিতর থেকে দেখবে যে কার্বনের গুঁড়ো, অনেক কাগজের টুকরো, অভ্র গুঁড়ো, এইসব জিনিসগুলো দেখতে পাবে। কেন দেওয়া হয়? কারণ হচ্ছে এর ক্যাপাসিটিটাকে আরও বেশি ক্যাপাসিটেন্স দেওয়ার জন্য, মানে এর যাতে সি এর ভ্যালুটা আরও বাড়ে, তার জন্য এই জিনিসটা করা হয়। এরপর ঘটনাটা কি হচ্ছে, আমরা এখানে কিউ ইজ ইকুয়াল টু কি জানি, সি ইন্টু ভি জানি। এবার কিউটা তো কনস্ট্যান্ট, হ্যাঁ কি না? কিউটা তো অপরিবর্তিত থাকছে, আধান তো অপরিবর্তিত। তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট বলতে পারি সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই ভি, বা ঘুরিয়ে পড়াবো বলতে ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই সি। এরপর এখানে কোথাও তো এরিয়ার চেঞ্জ বলেছে, পাতের এরিয়ার চেঞ্জ হয়েছে, শুধুমাত্র বলেছে যে পাত দুটির মধ্যবর্তী দূরত্ব যদি বাড়ানো হয়, মানে ডিটাকে চেঞ্জ করছে। তাহলে এখান থেকে বলতে পারি সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই ডি। তাহলে এইটা যদি এখানে বস করে, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু ডি বেরোচ্ছে না? মানে তুমি ডিস্টেন্স যত বাড়াবে বিভবটাও তত বাড়বে, বিভবটাও তত বাড়বে। তাহলে কি হলো, আধান অপরিবর্তিত থাকছে আর বিভব কি হচ্ছে, বিভব বাড়ে। আধান অপরিবর্তিত আর বিভব বাড়ে, এটা উত্তর হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। এরপর এখানে আরেকটা জিনিস কি, তোমরা আরেকটা কেমন ভাবে মনে রাখতে পারো, আমি যেটা বলে থাকি সবাইকে, ভাইপো ইজ ইকুয়াল টু ইডি। ভাইপোকে দুদিন আগে কে ধরেছিল, ইডিতে ধরেছিল, তাই না? তাহলে ভাইপো ইজ ইকুয়াল টু ইডি মানে কি, ভি ইজ ইকুয়াল টু ই ইন্টু ডি। ভি মানে কি, ভাইপো মানে কি, ভি ইজ ইকুয়াল টু ই ইন্টু ডি। এটাকে মনে রাখবে, এটা মনে রাখার মানে এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। পুরো ক্যাপাসিটারে কেন, প্রচুর জায়গাতে আমাদের এটা কাজে লাগবে। ভাইপো ইজ ইকুয়াল টু ইডি, ভি ইজ ইকুয়াল টু কি, ইডি। তাহলে এই ভি ইজ ইকুয়াল টু ইডি মানে কি, ভি মানে পোটেনশিয়াল মানে বিভবটা, ই মানে কি ইলেকট্রিক ফিল্ড, আর ডি মানে কি আমার ডিস্টেন্সটা পাত দুটার মধ্যে। দেখো ডিটা যত বাড়ছে ভিটা তত বাড়ছে না, বুঝতে পেরেছো? আরেকটা জিনিস মনে রাখবে, এই যে এই সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে এই পাতটার থেকে ধরো তোমাকে বলা হয়েছে এক্স ডিস্টেন্স দূরত্বে এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত বার করো, এইটা ধরো প্লাস আধানে আহিত। তোমরা সবাই ঝটপট 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 কি বলে দেবে, ই ইজ ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন নট। এটা আমরা দেখে এসেছি, এটা হয় বলে সিগমা বাই 2 এপসাইলন নট। কিন্তু আমি এখানে কত দূরত্ব বলেছিলাম, এক্স ডিস্টেন্সে বলেছিলাম। তুমি এখানে এক্স এর কোনো টার্ম দেখতে পাচ্ছ, এক্স এর কোনো টার্ম দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ না? মানে এটা কি এক্স এর উপর ডিপেন্ড করছে? এই যে এইখান থেকে এই পাথটার থেকে, ধরো এই বইটার থেকে আমি বলছি এক্স ডিস্টেন্স দূরত্বে ইলেকট্রিক ফিল্ড কত, তুমি বলছি সিগমা বাই 2 এপসাইলন নট। মানে আমি যদি এক্সটাকে এইখানে ধরি, বা এক্সটাকে এইখানে ধরি, বা এক্সটাকে এত দূরে ধরি, যেখানে ইচ্ছে ধরি, এইখানে ধরি বা এইখানে ধরি, সব ক্ষেত্রেই নিশ্চয়ই এইটা হওয়ার কথা, কারণ তো এক্স এর কোনো টার্মই নেই। তাহলে এটা কি ধরনের জিনিসটা হচ্ছে বলেনি? এরপর এখানে কন্ডিশনটা কি, যখন এক্সটা কি হয়, এই পাতের অনেক কাছে হয়, এই পাতের কি হয়, অনেক নিকটবর্তী হয়, তখনই এই কন্ডিশনটা হয়। দ্বিতীয় কি বলা হয়, এটাকে বলা হয় যে এই পাথটাকে ধরে নিতে হবে অসীম। পাথটা কি অসীম। এবারে পাথটা অসীম মানে কি, একটা কি তুমি অসীম পাথ কোনোদিনও পৃথিবীতে তৈরি করা সম্ভব? অসীম পাথ মানে কিভাবে রাখবে তুমি ওটাকে, দাঁড় করিয়ে রাখবে না শুয়ে রাখবে, পৃথিবীতে অত জায়গা কোথায়, তাই না? তাহলে এইটার একটা রেসপেক্টে ভাবো। ধরো এইখানে একটা পিঁপড়া চলছে, পিঁপড়াটা কি এতটুকু ওর দেহ, ওই পিঁপড়াটার ক্ষেত্রে এত বড় একটা বোর্ডটা ওর কাছে অসীম মনে হবে কি হবে না? তুমি জাস্ট একটা জিনিস ভাবো, আমি এটা এত দূর থেকে দেখছি বলে আমার বোর্ডটা এরকম মনে হচ্ছে,
আমি যদি আমার চোখটা একদম কাছে নিয়ে চলে যাই তখন আমার কি মনে হবে এইদিকেও আমি দেখতে পাচ্ছি না কোথায় শেষ, এখানেও দেখতে পাচ্ছি না কোথায় শেষ হয়েছে। মানে আমার কাছে যদি আমি ডিস্টেন্সটা অনেক কম করি তাহলে এই পাথটাকে কি মনে হচ্ছে, ইনফিনিটি পাথ মনে হচ্ছে, অসীম পাথ মনে হচ্ছে, অসীম দৈর্ঘ্যের একটা পাথ মনে হচ্ছে। তাহলে অসীম দৈর্ঘ্যের পাথের বাস্তবে অস্তিত্ব নেই। অস্তিত্বটা কিসের আছে, যে আমি এই ডিস্টেন্সটাকে আমার মতো ম্যাটার করতে পারবো। আমি যখন দূর থেকে দেখছি এত বড়, এটা কি আর বড়, এটা সসীম দৈর্ঘ্যের একটা পাথ। কিন্তু আমি যখন অনেক কাছে চলে যাচ্ছি, একদম কাছে চলে যাচ্ছি, তুমি তোমার নিজের বইটাকে একদম কাছে নিয়ে পড়ে দেখো, মনে হবে যেন এই দিকের এন্ডিংটাও দেখতে পাওয়া যাচ্ছে না, এই দিকের এন্ডিংটাও দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে কি এটা হচ্ছে সসীম হয়ে পড়েও অসীম কখন হবে, যখন ডিস্টেন্সটা অনেক কাছে চলে যাবে। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, একটি অসম ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের সময় পরিবাহীর দৈর্ঘ্য বরাবর যে রাশিটি ধ্রুবক থাকে। দেখো, একটি অসম পরিবাহী মানে কি, এইটি হচ্ছে একটা অসম পরিবাহী। ধরো এই একটা অসম পরিবাহী, মানে এইখানের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যা, ওখানের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু আলাদা। সবার চেয়ে কথা বলে দিই, আমাকে বলা হয় যে তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা সর্বদা কনস্ট্যান্ট থাকে, তড়িৎ প্রবাহ মাত্রা সর্বদা কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, তড়িৎ প্রবাহ মাত্রা আই হচ্ছে সবসময় ফিক্সড থাকে। অনুপ্রবাহ বেগ দিয়েছে, দেখো অনুপ্রবাহ বেগ মানে কি, আই ইজ ইকুয়াল টু VDENA। কিভাবে মনে রাখবে, ভিনা 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 VENA, আই ইজ ইকুয়াল টু কি VENA, মানে কি পেলাম, আই ইজ ইকুয়াল টু ভিনা। তাহলে এখানে অনুপ্রবাহ বেগ বলতে কোনটা বলি, ড্রিফট ভেলোসিটি, এই VDটাকে বলা হয় ড্রিফট ভেলোসিটি, আই বাই ENA। দেখো এইটা এই এরিয়ার উপর ডিপেন্ড করছে না, মানে এখানে এরিয়াটা যা, এখানে এরিয়াটা তো একটু বড়। অসম দেখো বলেছি, অসম ধাতব পরিবাহী মানে কি, দুদিকটা সমান নয়। সুষম কোনটা হবে, যেখানে তারের প্রতিটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই হবে, সেটাকে সুষম বলা হয়। এটা অসম, তাহলে এইটা যেহেতু চেঞ্জ হচ্ছে, ভিডিটাও চেঞ্জ হবে, সিম্পল ব্যাপার। তাহলে ভিডি চেঞ্জ হবে, তাহলে এই অপশনটা বেরোলো না আমাদের, এই অপশনটা আমাদের ভুল। অনুপ্রবাহ বেগ হবে না, এটা তো অনুপ্রবাহ বেগ আছে, অনুপ্রবাহ বেগ হবে না, অপশন বিটা উড়ে গেল, অপশন ডিটা উড়ে গেল, শুধুমাত্র তড়িৎ প্রবাহটা উত্তর হবে। ক্লিয়ার হয়ে গেল, শুধুমাত্র তড়িৎ প্রবাহটা উত্তর হবে। আচ্ছা, একটি সুষম চৌম্বক ক্ষেত্রে একটি চুম্বককে স্থাপন করলে সেটির ওপর বল থাকবে কিন্তু টর্ক থাকবে না, নাকি কি হবে? দেখো আমি একটা সুষম চৌম্বক ক্ষেত্রকে আগে করি, ঠিক আছে, একটা সুষম চৌম্বক ক্ষেত্র আগে আমি আঁকি। এই হচ্ছে আমার সুষম চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে, আমি এখানে একটা চৌম্বককে রাখবো। দেখো আমরা যদি চৌম্বকের ডাইপোল বা চৌম্বকের টর্ক আরে যা ইচ্ছা বের করতে বলো, সবটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে মনে রাখতে পারি। আমি আগে ইলেকট্রিক ফিল্ডের ডাইপোলের তোমাদেরকে কনসেপ্ট দিই, তাহলে সেখান থেকে চৌম্বকের কনসেপ্ট দেওয়াটা অনেক ইজি হবে। আমি ইলেকট্রিক ফিল্ডটাকে মনে রাখতে বলছি, ইলেকট্রিক ফিল্ড থেকে আমরা ডাইপোলটাকে, ম্যাগনেটেরটাও ইজিলি বের করতে পারবো। আর এটা মনে রাখাটাও সুবিধা, কারণ তোমার ইলেকট্রিক ফিল্ডটা বোঝাটা অনেক সুবিধা, ম্যাগনেটটাকে শুধুমাত্র তার টার্মগুলোকে চেঞ্জ করে দেওয়া, আর কিছু নয়। আগে আমরা ইলেকট্রিক ফিল্ডে আসি। ইলেকট্রিক ফিল্ডে ধরো ই দিয়ে ডিনোট করি, এরপর একটা এখানে আমরা কি রেখেছি, ডাইপোল রেখেছি, এটা কি রেখেছি, ডাইপোল রেখেছি। ডাইপোলের এইদিকে কি মাইনাস কিউ, এইদিকে কি প্লাস কিউ, মাইনাস কিউ প্লাস কিউ। একটা ডাইপোলের ডাইপোল মুভমেন্ট মানে পিটা মাইনাস থেকে প্লাসের দিকে ডিনোট করে না, মানে পিটা কোন দিকে ডিনোট করছে, এইদিকে, পিটা কোন দিকে ডিনোট করছে, এইদিকে পিটা ডিনোট করছে। ক্লিয়ার হয়ে গেল? এরপর একটা জিনিস বলো আমাকে, এখানে কি আছে, এখানে হচ্ছে প্লাস কিউ আছে, এখানে কি আছে, এখানে হচ্ছে প্লাস কিউ। ইলেকট্রিক ফিল্ডে যদি তুমি একটা প্লাস কিউ আধানকে রাখো, তার উপর যে প্রযুক্ত বলটা হয় সেটা কোন দিকে হয়, পজিটিভ ধনাত্মক আধানের উপরে ইলেকট্রিক ফিল্ডের জন্য প্রযুক্ত বল ইলেকট্রিক ফিল্ডের দিকেই হয়ে থাকে, তাহলে কোন দিকে হবে, এই দিকে হবে। আর সেটার ভ্যালুটা কত হয়, কিউ ইন্টু ই হয়ে যায়। আর নেগেটিভ আধানের জন্য যেই দিকে ইলেকট্রিক ফিল্ড দেয় তার অপোজিটে হয় না, এই দিকে হবে, কি হবে, কিউ ইন্টু ই হয়ে যায়, কিউ ইন্টু ই হয়ে। তাহলে একটা কথা বলো তো, এইদিকে কিউই কাজ করছে, এইদিকে কিউই কাজ করছে, আলটিমেট এফ নেটটা কত বেরোচ্ছে, এফ নেটটা আলটিমেট কত বেরোচ্ছে, বলতে জিরো বেরোচ্ছে না, আলটিমেট এফ নেট কত বেরোচ্ছে, জিরো বেরোচ্ছে। সুষম চৌম্বক ক্ষেত্রে রেখেছো, এফ নেটটা জিরো বেরোলো। এবারে টাও বের করতে হবে, টর্ক। টর্ক জিনিসটা কি, টর্ক আছে কি নেই সেটা ইজিলি বুঝিয়ে দিচ্ছি। এবার টর্ক কেমন ভাবে বের করবে সেটাও আমি দেখাবো। দেখো আমার সবচেয়ে প্রথম কথা, টর্ক মানে কি, দেখো এই একটা পেন ছিল, এই পেনটার এটা ডাইপোলটা আর কি, ঠিক আছে, এদিকটা পজিটিভ আছে, এদিকটা নেগেটিভ আছে। এইটার যদি এইদিকে ফোর্স দেয় আর এইটা যদি এইদিকে ফোর্স দিই, দেখো এটা ঘুরছে না, রোটেট হচ্ছে না। এইটাকে যদি তুমি এইদিকে টানো আর এটাকে যদি এইদিকে টানো, এটা এরকম করে রোটেট হয়ে যাবে না, পুরো জিনিসটা এরকম করে রোটেট হবে না, এরকম করে রোটেট হবে না। রোটেশন হওয়া মানে কি, টর্ক লাগা।
রোটেশন হওয়া মানে কি টর্ক লাগা। ধরো তুমি এটা কত অ্যাঙ্গেলে রেখেছো, এইটার সঙ্গে থিটা অ্যাঙ্গেলে রেখেছো, কত অ্যাঙ্গেলে রেখেছো, থিটা অ্যাঙ্গেলে রেখেছো। এখানে কোথাও কিছু বলেনি যে সুষম চৌম্বক ক্ষেত্রে কেমনভাবে স্থাপন করেছে, আমি ধরে নিচ্ছি থিটা অ্যাঙ্গেলে স্থাপন করেছে। কারণ যদি বলে দিত একটা অ্যাঙ্গেলে স্থাপন করা যায় তখন কিন্তু কেসটা আলাদা হতো। এখানে কিছু বলেনি, তার মানে আমরা কি ধরবো, থিটা অ্যাঙ্গেলে রেখেছি। যদি বলা হতো যে এরকমভাবে সমান্তরালে রেখেছে তখন কিন্তু কেসটা আলাদা হতো, তখন কিন্তু কোনো টর্ক লাগতো না, টর্কও জিরো হতো, ফোর্সও জিরো হতো। কিন্তু এখানে বলে দেয়নি স্পেসিফিকলি কেমনভাবে রেখেছি, ডাইপোলটাকে কেমনভাবে রেখেছি সেটা কিন্তু আমাকে বলে দেয়নি। ঠিক আছে, এবার বুঝো, আমি এইখানে হচ্ছে থিটা অ্যাঙ্গেলে রেখেছি। টর্ক মানে কি, টর্ককে টাউ দিয়ে উল্লেখ করা হয়। টাউটা একটা ভেক্টর রাশি। মানে কি বলছে, বল, প্রযুক্ত বল, যে কোনো একটা প্রযুক্ত বল, দেখো এদিকেও কিউই কাজ করছে, এদিকেও কিউই কাজ করছে, এবং ওই বল দুটির লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব মানে কি, এইটাকে যদি আমি এরকমভাবে টানি, এই যে এই ডিস্টেন্সটা আমাকে আনতে হবে। এদের দুজনের মধ্যে দূরত্ব কত হচ্ছে 12, ডিস্টেন্সটা কত নেই 12। তুমি যদি এই ডিস্টেন্সটাকে বের করো, এটা কত বেরোবে 12 সাইন থিটা বেরোবে। এদিকটা কত বেরোবে 12 কস থিটা, এদিকটা কত বেরোবে 12 সাইন থিটা। ক্লিয়ার হয়ে গেল, 12 সাইন থিটা। তাহলে আমাকে একটা ছোট্ট করে জিনিস বলো তো, তাহলে এখানে টর্ক মানে কি, প্রযুক্ত বল এবং লম্ব দূরত্বর গুণফল। তাহলে প্রযুক্ত বলটা কত বেরোচ্ছে কিউ ইন্টু ই, আর লম্ব দূরত্বটা কত হচ্ছে 12 সাইন থিটা। ক্লিয়ার হয়ে গেল, 12 সাইন থিটা, 12 সাইন থিটা, এটা কি 12 কস থিটা, এটা 12 সাইন থিটা। ক্যালকুলেট করো, সাইন থিটার ভ্যালু বের করো। সাইন থিটা মানে কি, আমার লম্ব বাই অতি, লম্ব বাই অতি। তাহলে লম্ব বাই অতি ইজিক্যালি যদি সাইন থিটা হয়, তাহলে এইটা মানে কি হচ্ছে অতি ইন্টু সাইন থিটা, তো 12 সাইন থিটা বেরিয়ে গেল। ক্লিয়ার হয়ে গেল, তাহলে এইটা হচ্ছে টাও পেলাম। এবার এটাকে যদি আমি ভালো করে ভাঙি, দেখো কিউ ইন্টু 12টাকে আলাদা করে দাও, আর ইটাকে আর সাইন থিটাটাকে আলাদা রাখো। কিউ ইন্টু 12কে আমরা কি বলে থাকি গো, পি ইজ ইকুয়াল টু কি হয়, কিউ ইন্টু 12। তাহলে এটা কি হয়ে গেল পি, এটা কি হয়ে গেল পি। আচ্ছা একটু পরে লেখো, পি আর এটা কি ই সাইন থিটা, পি ই সাইন থিটা হয়ে গেল। আচ্ছা পি ই সাইন থিটা, পিটাও কি একটা ভেক্টর রাশি, ইটাও কি একটা ভেক্টর রাশি, দুটো ভেক্টর রাশির গুণফল কি করলে সাইন থিটা হয়, মানে এ ক্রস বি করলে এ বি সাইন থিটা হয়। তাহলে এটা কি হয়ে যাবে পি ক্রস ই, বা কি লিখতে পারি পি ই সাইন থিটা। ঠিক আছে, এইটা কিসের জন্য করলাম, ইলেকট্রিক ফিল্ডের জন্য করলাম। কিসের জন্য করলাম, ইলেকট্রিক ফিল্ডের জন্য। মানে আমরা দেখতে পাচ্ছি টর্ক লাগছে কিন্তু বল লাগছে না। উত্তর আমাদের কি হবে, বল লাগছে কিন্তু টর্ক লাগছে না। ঠিক আছে, তো টর্ক থাকবে কিন্তু বল থাকবে না, অপশন বিটা উত্তর হবে। এবার তুই বলবে যে চুম্বকের বলেছিলাম, আপনি তো ইলেকট্রিক ফিল্ডের করে দিলেন, এখানে ডাইপোল নিয়ে করে দেবেন, কি ব্যাপারটা কি বলেন। মনে রাখবে ডাইপোলে যা হয় হুবহু চুম্বকে হয়, কিচ্ছু পার্থক্য নেই, পুরোটা সেম। এইখানে যদি তুমি একটা চুম্বক শলাকাকে এরকম ভাবে রাখো, এই চুম্বক শলাকাটার এই দিকটা যদি সাউথ পোল হয়, এই দিকটা যদি নর্থ পোল হয়, এই সাউথ পোলটা লাইক নেগেটিভ চার্জ আর নর্থ পোলটা লাইক পজিটিভ চার্জ, হ্যাঁ কি না। এখানে নেগেটিভ চার্জ ছিল, এখানে পজিটিভ চার্জ ছিল। তুমি ভেবে নিবে এখানে নেগেটিভ চার্জ আছে, এখানে পজিটিভ চার্জ আছে। এবারে এখানে আমরা কিউ ধরেছিলাম, এখানে কিউ এর বদলে কি ধরবো, কিউ এম ধরবো। কি ধরবো, কিউ এম ধরবো। ক্লিয়ার হয়ে গেল, কিউ এর বদলে কি ধরবো, কিউ এম, বাদ বাকি পুরোটা সেম। ওখানে ই ধরেছিলাম, এখানে ই ধরেছিলাম, এখানে কি ধরবো, বি ধরবো। ম্যাগনেটিক ফিল্ডকে কি দিয়ে লিখে থাকি, বি দিয়ে লিখে থাকি। ইলেকট্রিক ফিল্ডকে কি দিয়ে লিখে থাকি, ই দিয়ে লিখে থাকি। এখানে আধানকে কিউ ধরেছিলাম, আর এখানে কি ধরছি, কিউ এম ধরছি। আর কোনো পার্থক্য নেই, বাদ বাকি পুরোটা সেম জিনিস। লাস্ট কি জিনিস, এখানে টাও রেখেছি, পি ক্রস ই লিখেছি, ওখানে তুমি পি এম লিখতে পারো। টাও ইজ ইকুয়াল টু কি লিখতে পারো, পি এম ক্রস ই এর বদলে কি হবে, এখানে বি লিখি, হ্যাঁ কিনা। বা অনেকে এটা কি লিখে থাকে, এম ক্রস বিও লেখা থাকে। তোমার যেটা ইচ্ছে তুমি সেটা লিখতে পারো, বাদ বাকি পুরো কনসেপ্টটা একই। এখানে তোমাকে সাউথ পোলটাকে জাস্ট কি হিসেবে কল্পনা করতে হবে, নেগেটিভ চার্জ। নর্থ পোলটাকে কি হিসেবে কল্পনা করতে হবে, পজিটিভ চার্জ। আসলে এইটা আমরা গুলিয়ে ফেলি, এই জিনিসটাকে এখানে একে পরে করতে গেলে গুলিয়ে ফেলি। ওই জন্য সহজ মনে রাখাটা কি, ইলেকট্রিক ফিল্ডের পরে মনে রাখো, সহজে ইলেকট্রিক ডাইপোলটাকে মনে রাখো। ইলেকট্রিক ডাইপোলে এখানে কিউ এর বদলে আমরা কি লিখবো, কিউ এম লিখবো। ই এর বদলে কি লিখে দেবো, বি লিখে দেবো, লেখা চুকে যাবে। বাদ বাকি সব একই। এফটা এর এদিকে কাজ করবে, এর এফ এদিকে কাজ করবে, এফ নেট কত হবে, জিরো হবে, একটা টর্ক কাজ করবে, সে টর্ক টাওয়ের ভ্যালু কত হয়, পি ক্রস ই হয়ে থাকে। এখানে আরেকটা যেটা তোমাদের এবছরের এইচএসে 100% শিওর আসার সম্ভাবনা, মানে 100% আসতে বাধ্য, যেটা কি স্থিতিশক্তি। স্থিতিশক্তি কত হয়, পি ডট ই বাকি পি ই কস থিটা।
পিই কস থিটা, পি ডট ই বাকি পিই কস থিটা। এরপর এখানে আরেকটা যে কোশ্চেন পড়ে যে একটা ডাইপোলকে তুমি θ1 থেকে θ2 অ্যাঙ্গেলে নিয়ে গেলে তাহলে তোমাকে কত পরিমাণ কৃতকার্য করতে হবে, এই ব্যাপারে আমরা একটু জেনে নিই, ঠিক আছে। একটা ডাইপোল, এখানে হচ্ছে তোমার একটা রয়েছে, ইলেকট্রিক ফিল্ড রয়েছে, কারণ এইটা এবছর পড়বে, ভীষণ সম্ভাবনা আছে এই কোশ্চেনটা পড়া। এই একটা ডাইপোল রয়েছে, এই ডাইপোল এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ। এই ডাইপোলটা আগে θ1 অ্যাঙ্গেলে ছিল, এই অ্যাঙ্গেল থেকে তুমি এই ডাইপোলটাকে কোথায় নিয়ে যেতে চাইছো, θ2 অ্যাঙ্গেলে নিয়ে যেতে চাইছো। তা তোমাকে কত পরিমাণ কৃতকার্য করতে হবে, মনে রাখবে W ইজিক্যাল টু কি হয়, ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। মানে কি, স্থিতিশক্তির পরিবর্তন কতটা হলো সেইটাই কি করি, ধরো পূর্ববর্তী অবস্থায় আমার স্থিতিশক্তি ছিল এত, পরে আমি এতটা কার্য করার পর আমার মধ্যে শক্তি কত হয়েছে, এত হয়েছে, তাহলে ওই দুটো শক্তির যদি ডিফারেন্স করে দিই তাহলে সেটাই কি পেয়ে যাবো, আমি কতটা পরিমাণ কার্য করেছি সেটা পেয়ে যাবো। তাহলে ওয়ার্ক ডান ইজিক্যাল টু কি হয়, ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। আর এখানে আমি ইউ ইজিক্যাল টু কি বললাম, স্থিতিশক্তি ইজিক্যাল টু পিই কস থিটা, সরি আমি একটা মাইনাস সাইন লাগবে, মাইনাস পি কস থিটা হয়, ঠিক আছে, মাইনাস পি ক্রস ই একটা মাইনাস সাইন লাগবে, মাইনাস পি কস থিটা, ঠিক আছে। এরপর বক্তব্য হচ্ছে ওয়ার্ক ডানটা তাহলে কীভাবে বের করবে, তাহলে ওয়ার্ক ডান ইজিক্যাল টু কি হবে, ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল করবো। ইউ ফাইনাল মানে কত অ্যাঙ্গেলে গেছি, θ2 অ্যাঙ্গেলে গেছি, তার মানে কি নেবে মাইনাস পি কস θ2 মাইনাস মাইনাসে প্লাস পি কস θ1, θ2 θ1, ফাইনাল কোথায় θ2, ইনিশিয়াল কোথায় θ1। তাহলে এইখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে কি পেলাম আমরা, পিটাকে কমন নিয়ে নাও, পিই কস θ1 মাইনাস কস θ2, ক্লিয়ার হয়ে গেল। এটা θ1 থেকে θ2 অ্যাঙ্গেলে নিয়ে যেতে এই পরিমাণ আমাকে কৃতকার্য করতে হবে। এরপর আমাকে আরেকটা জিনিস বলো তো, যদি আমি বলি যে তোমাকে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রিতে নিয়ে যেতে কত পরিমাণ কার্য করতে হয়েছে, 0 ডিগ্রি থেকে তুমি 90 ডিগ্রিতে নিয়ে গেছো, তাহলে আমরা একবার কোথায় θ1টা তখন কত, কোথার থেকে কোথায় নিয়ে যাচ্ছি, কেস 1, এগুলো পড়বে পরীক্ষায়, ভালো করে দেখে রাখো। θ1 ইজিক্যাল টু 0 ডিগ্রি থেকে θ2 ইজিক্যাল টু 90 ডিগ্রিতে নিয়ে যাচ্ছ, তাহলে ওয়ার্ক ডানটা কি হয়ে যাবে, θ1 এর জায়গায় 0 ডিগ্রি বস করো, cos 0 এর ভ্যালু কত হয় 1, cos 90 এর ভ্যালু কত হবে 0, তার মানে ওয়ার্ক ডানটা কত পেলাম, পিই পেলাম, হ্যাঁ কিনা। যদি বলা হয় 0 ডিগ্রি থেকে θ1টা কত 0 ডিগ্রি আর θ2টা কত 180 ডিগ্রিতে নিয়ে গেছো, 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রিতে নিয়ে গেছো, কি হবে, θ1টা কত 0 ডিগ্রি, cos 0 এর ভ্যালু কত 1, cos 180 এর ভ্যালু কত -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে 1 + 1 হিসেবে 2 হয়ে যাবে, তাহলে উত্তরটা কত পাবো, ওয়ার্ক ডান ইজিক্যাল টু 2 পেয়ে যাবো। এই যে এইটা যেটা আজকে করিয়ে দিলাম, মাথায় রাখবে যে এটা পরীক্ষাতে পড়বে, এটা পরীক্ষাতে তোমার পড়বেই, ইউ ইজিক্যাল টু মাইনাস পি ডট ই বা মাইনাস পি কস থিটা, এটাকে মাথায় রাখবে, এটা পরীক্ষাতে পড়তে বাধ্য। এটার থেকে হয় একটা অঙ্ক পাবে, এরকম অঙ্ক, এই যে এরকম কেস 1 কেস 2 করলাম, একটা অঙ্ক পাবে কমন, নয়তো তোমাকে এটা প্রমাণ করতে দেবে যে এই যে স্থিতিশক্তি ইজিক্যাল টু মাইনাস পি কস থিটা হচ্ছে, ভালো করে বইটা দেখে পরে পড়ে যাবে, এটা মনে রাখবে, বেশি সম্ভাবনা আছে এই অঙ্কটা করতে দেওয়ার, কিন্তু ভালো করে দেখে যাবে। একদম আমাদেরকে প্রমাণটা কোনখানটা পর্যন্ত করে দেখাতে হবে, এতটা পর্যন্ত করে দেখাতে হবে, θ1 থেকে θ2তে নিয়ে গেলে কি হবে, এতটা পর্যন্ত আমাকে প্রমাণ করে দেখাতে হবে, ওয়ার্ক ডান পর্যন্ত, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, এইটা কি বটে বলে জানি, এটা হচ্ছে কুরির সূত্র, হ্যাঁ কি না মনে পড়ছে, কুরির সূত্র। কুরির সূত্র কি বলছে, বলছে যে পরাচম্বক পদার্থের চৌম্বক প্রবণতা কাই পরম উষ্ণতার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হয়, মানে ব্যস্তানুপাতিকভাবে এর সম্পর্ক থাকে, মানে ডিরেক্টলি যদি লিখতে চাই আমরা, কাই ইজ ইজিক্যাল টু c/t হয় বা কাই ইজ প্রপোর্শনাল টু 1/t হয়। এর উত্তর কত হবে, কাই ইজ প্রপোর্শনাল টু 1/t। কুরির সূত্র দেখবে যে যেটা হচ্ছে পদার্থের চৌম্বক ধর্ম বলে চ্যাপ্টারটা আছে, যেখানে হচ্ছে প্যারাম্যাগনেটিক, ডাইম্যাগনেটিক, মানে পরাচম্বকীয়, অয়স্চম্বকীয় এইটা আছে, তার একটু আগেটাতে দেখবে, এবারে সেই পোর্শনটাতে আর কি বলতে গেলে এই কুরির সূত্র দেওয়া আছে। কুরির সূত্রটা একবার ভালো করে পড়ে নেবে। কুরির সূত্র কি কিছুই নয়, যে পরাচম্বক পদার্থের চৌম্বক প্রবণতা কাই হচ্ছে পরম উষ্ণতার সঙ্গে ব্যস্তানুপাতে সমান, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, ঠিক আছে, বা ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে থাকে। ওকে, পরের কোশ্চেন দেখো, আচ্ছা আই ইজিক্যাল টু, এই প্রবাহমাত্রার মান কত হবে আমাদেরকে জানতে চাওয়া হয়েছে। আই ইজিক্যাল টু, দেখো এইখানে এই কোশ্চেনগুলোর একটা মানে কিছু কিছু জিনিস বলে দেওয়া উচিত। এখানে বলছে প্রবাহমাত্রার মান কত হবে, কি প্রবাহমাত্রা উল্লেখ করে দেয়নি, মানে আমরা আই এভারেজ ধরবো নাকি আই আরএমএস ধরবো, কি ধরবো এখানে কিন্তু উল্লেখ করে দেয়নি। তাহলে আমরা একটা কাজ করি, আমরা দুটোই করবো, ঠিক আছে। তো প্রথমে আই এভারেজ করবো, আই এভারেজ কি ইন্টিগ্রেশন 0 টু t,
মানে আইডিটি হয়, 0 to t আইডিটি, এটা কি হয় বাই টি হয়ে থাকে। এটা কি এভারেজ 0 to t আইডিটি বাই টি, কেন একটা পুরো সাইকেলে আমরা দেখছি। ওকে, এবারে দেখো 1/t ইন্টিগ্রেশন 0 to t 5 প্লাস 10 sin 100πt dt, ক্লিয়ার হয়ে গেল? এই জিনিসটা আছে। তাহলে এটাকে যদি আমরা করি, দেখো কি বেরোচ্ছে 1/t 5 dt কি হয়ে যাবে 5t হয়ে যাবে, প্লাস এবার বক্তব্য হচ্ছে 0 to t এই সাইকেলে 0 to t এই সাইকেলে সাইন থিটার ইন্টিগ্রেশন কত হবে, খুব ভালো করে বুঝুন। এগুলো যদিও মনে রাখা উচিত। ফুল সাইকেলে এই একটা ফুল সাইকেল, এই একটা ফুল সাইকেল, মানে 0 থেকে শুরু হয়েছে টিতে শেষ হয়েছে। এই দিকটা কি পুরো পজিটিভ ভাব, এই দিকটা কি পুরো নেগেটিভ ভাব, মানে পুরোটার যদি আমি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন মানে কি ক্ষেত্রফল বের করা, তাহলে এই দিকের ক্ষেত্রফলটা পজিটিভ হচ্ছে, এই দিকের ক্ষেত্রফলটা নেগেটিভ হচ্ছে। তাহলে মানে সাইন থিটার সে যাই থাকুক, ওর সঙ্গে যাই গুণ থাকুক বা ভিতরটা যাই থাকুক, এটা তো সাইন থিটা নাকি, থিটা ইজিক্যাল টু এখানে কত 100πt, আর কিছু নয়। সাইনের গ্রাফে ফুল সাইকেলে, ফুল সাইকেল মানে কি 0 থেকে একদম তুমি টি পর্যন্ত গেছো, ফুল সাইকেলে এর ইন্টিগ্রেশনের ভ্যালু সবসময় কত হয় 0 হয়। তাহলে এখান থেকে কত পেলাম 5 বেরোলো, কিন্তু 5 অ্যাম্পিয়ার এখানে উত্তর আছে কোথা, তো 5 অ্যাম্পিয়ার হলো উত্তর নেই। তাহলে আমাদেরকে IRMS একবার বের করে দেখি, IRMS বের করি। IRMS মানে কি, এটা একবার ডিসি ধরবো একবার এসি ধরবো, মানে ডিসির একবার আরএমএস করব আর একবার প্লাস এসিটার আরএমএস করব। আর এখানে তো ডিসি আর এসি মিলে পরে তো তৈরি হয়েছে না, এটা ডিসি এটা পুরোটা এসি। তার ডিসির আরএমএস কত হয়, ডিসির আরএমএস কত হয় যেটা থাকে সেটাই হয়, ডিসির আরএমএস যেটা থাকে সেটা হয় 5 প্লাস এসির আরএমএস কত হয় বলতো, যদি আই থাকে আরএমএস এ কত হয়ে যায় I/√2 হয়ে যায়। তাহলে এখানে মানে আই সাইন মানে এ সাইন থিটা থাকলে A/√2 হয়ে যায়। তাহলে এখানে হচ্ছে তোমার এটা কত 10 আছে, তাহলে কত হয়ে যাবে 10/√2 হয়ে যাবে। তো 10/√2 মানে এখান থেকে আমরা পেলে তোমার 12.07 এর মতন বেরোবে IRMS। ওকে, ক্যালকুলেট করে দেখাবে 12.07 এর মতন বেরোচ্ছে। তাহলে আরএমএস ভ্যালুটা আমাদেরকে এখানে বের করতে বলেছে। যদি ওগুলো এইচএস এরকম কিন্তু কনফিউজিং কোশ্চেন দেবে না, যদি কোনোদিনও কনফিউজিং কোশ্চেন দিয়ে থাকে জেনে থাকবে যে ওই কোশ্চেনটাতে তোমরা সকলেই ফুল মার্কস পাবে, তবে সবসময় উল্লেখ করে দেয় যে কি মানটা বের করতে হবে আরএমএস নাকি এবারে সেটা বলে দেবে। যদি কোনো সলিনয়েডের পাক সংখ্যা 3 দিয়ে গুণ করা হয় সাবেশাঙ্ক কত গুণ হয়ে যাবে, পাক সংখ্যাটাকে যদি আমি 3 গুণ করে দিই সাবেশাঙ্কটা কত গুণ হয়ে যাবে। আমাকে একটা জিনিস বলা নি, ফাই ইজিক্যাল টু কত হয় বি ইন্টু এ হয় না, ফাই ইজিক্যাল টু কত হয় বি ইন্টু এ। এটা কি একটা পাক সলিনয়েডের জন্য এটা হয়, যদি বলা হয় এন পাকের জন্য কি হবে, এন পাকের জন্য কি হবে ফাই ইজিক্যাল টু কত হয়ে যাবে এন বি এ হয়ে যাবে না, এন বি এ হয়ে যাবে। সলিনয়েডের বি এর ভ্যালু কত হয় μ0 ni, বি ইজিক্যাল টু কত হয় সলিনয়েডের বি ইজিক্যাল টু কত হয় μ0 ni। এনটা কি, এনটা হচ্ছে স্মল এন, যদি এটাকে যদি তুমি পাক সংখ্যা দিয়ে করতে যাও μ0 n/l ইন্টু আই, বি এর ভ্যালুটা এখানে বস করো n ইন্টু μ0 ni/l ইন্টু একটা এ গুণ আছে। এবার আমাকে সাবেশাঙ্ক বলতে বলছে, সাবেশাঙ্ক, সাবেশাঙ্ক সূত্র কি হয় ফাই ইজিক্যাল টু এল ইন্টু আই। তাহলে এখান থেকে ফাইয়ের ভ্যালুটা এখানে বস করো, কি পাচ্ছি n স্কোয়ার μ0 i/a/l ইজিক্যাল টু এল আই। তাহলে এখান থেকে এল ইজ দেখো প্রপোর্শনাল টু n স্কোয়ার হচ্ছে, এলটা কি পাক সংখ্যার সঙ্গে পাক সংখ্যা স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে, মানে যদি আমি পাক সংখ্যাটাকে 3 গুণ করি, পাক সংখ্যাটাকে যদি আমি এনটাকে 3 গুণ করি তাহলে আমার এলটা কত গুণ হয়ে যাবে 3 এর স্কোয়ার মানে 9 গুণ হয়ে যাবে। এটাকে মনে থাকবে, এরপর থেকে যাতে না ভুলো, এরপর থেকে যাতে না ভুলো। আর সলিনয়েডের সাবেশাঙ্ক বের করাটাও কিন্তু মনে রাখবে কেমনভাবে বের করলাম, এটা কিন্তু পরীক্ষায় পড়ে থাকে, সাবেশাঙ্ক বের করাটা পড়ে থাকে। তো কেমনভাবে এই যে লাস্ট সাবেশাঙ্ক বের করাটা এখানে আই আই কেটে দিতে হয়, এল ইজিক্যাল টু কত বেরোবে μ0 n স্কোয়ার a/l, বুঝতে পেরেছো? এই জিনিসটাকে মনে রাখবে, এটাও পরীক্ষাতে পড়ে থাকে, এল ইজ প্রপোর্শনাল টু n স্কোয়ার হয়, পাক সংখ্যা যদি তুমি 3 গুণ করো আমার সাবেশাঙ্ক কত গুণ হয়ে যাবে 9 গুণ হয়ে যাবে, তার স্কোয়ার হয়ে যায়। 8 নাম্বার কোশ্চেন বলছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ নির্ভর করে না কোনটির উপর, মাথায় রাখবে বেগ কোনোদিনও কম্পাঙ্কের উপর নির্ভর করবে না। এই যে কম্পাঙ্ক, কম্পাঙ্ক উত্তর হবে, কম্পাঙ্ক হচ্ছে উত্তর হবে। তুমি একটা রেকে
যেখানেই তুমি ফেলে দাও ওর কম্পাঙ্কের উপর কিন্তু কোনো প্রকার কোনো কিছু হবে না, চেঞ্জ হবে না, ঠিক আছে? তো কম্পাঙ্কের কোনো কিছু চেঞ্জ হবে না। তুমি ধরো এই মাধ্যমে রেখেছো, এক্স মাধ্যমে, ওয়াই মাধ্যমে, যেই মাধ্যমেই রাখো ওর কম্পাঙ্ক কোনোদিনও কিন্তু চেঞ্জ হবে না, মাথায় রাখবে। কম্পাঙ্ক চেঞ্জ হয় না, বাদবাকি সব কিছু চেঞ্জ হয়ে থাকে, ঠিক আছে? কম্পাঙ্ক চেঞ্জ হয় না। ওকে, বায়ুতে লাল আলো ও নীল আলোর প্রতিসরাঙ্কের অনুপাত হলো কত? লাল আলো ও নীল আলোর প্রতিসরাঙ্কের অনুপাত। আচ্ছা, মিউ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/λ হয় না? মিউ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/λ হয়। আবার ল্যামডা ব্লু ইজ লেস দেন কি হয়? ল্যামডা রেড। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় 8000, বেগুনির কত হয়? 4000। বেগুনের পরেই কি আছে? নীল। লাল তো অনেক দূরে, মানে 4000 থেকে একটু বেশি হয় নীলের, আর লালের কত হয়? 8000। তাহলে নীলের হচ্ছে তোমার কি? ল্যামডা হচ্ছে অনেক কম। তাহলে আমাকে যদি এখানে মিউ লাল আলোর থেকে নীল আলো বলেছে, মিউ রেড বাজিত মিউ ব্লু যদি করতে বলে, তাহলে আমার কি হয়ে যাবে? ল্যামডা ব্লু বাজিত ল্যামডা রেড। এখান থেকে যদি তুমি ল্যামডা ব্লু ভাজিত ল্যামডা রেড করো, তাহলে কি হবে? লেস দেন 1 হবে। জিনিসটাকে লেস দেন 1 হবে, 1-এর থেকে কম, ঠিক আছে? দেখো আমাদের কোশ্চেন দিয়েছে, বলছে কোনটি কণাবাদ মেনে চলে না? তো এটা ইজি উত্তর, আলোক তড়িৎ ক্রিয়া হচ্ছে কণাবাদ মেনে চলে না। আলোক তড়িৎ ক্রিয়া কণাবাদ মেনে চলে না। এম ভর এবং ই গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনের সংশ্লিষ্ট বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? দেখো মুখস্থ থাকা যদিও দরকার, ই h/√2m হয়, কিন্তু কেমন ভাবে হচ্ছে আমি সেটা দেখিয়ে দিই। আমরা কি জানি? ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv, এটা তো জানো, বা h/p বলে থাকি, এটা তো জানো। এবারে আমরা কি জানি বলে দেখি, ই ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কত হয়? 12mv²। একটা কাজ করো, উভয় পক্ষে m দিয়ে গুণ করো, তাহলে এম ই ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 12m²v²। এবার এই হাফটাকে এইদিকে গুণ করে 2 করে দাও, 2m। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম? mv তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2me। তাহলে mv ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? √2me। তাহলে সেই mv এর ভ্যালুটাকে এখানে বস করো, ল্যামডা ইজ ইকুয়াল টু h/√2me। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে? তো আচ্ছা, এখানে এই যে 2me করে দিয়েছি, ঠিক আছে? তো √2me এর জায়গায় কি লেখা হয়? অনেক সময় 2mev0 লেখা হয়। মানে যদি তোমাকে নিবৃত্ত বিভব দিয়ে দেয়, তুমি সেখান থেকে কিভাবে ল্যামডা পাবে, এটা হচ্ছে তার সূত্র, ঠিক আছে? তো ওকে, এই দুটোর থেকে কিন্তু প্রচুর কোশ্চেন পড়ে থাকে, এই দুটো ফর্মুলার থেকে প্রচুর কোশ্চেন পড়ে থাকে, প্রচুর ভাবে দেয় যে দুটো হচ্ছে তোমার এই ভর দিয়ে দেয়, কাইনেটিক এনার্জি দিয়ে দেয়, অনুপাত বের করতে বলে, নিবৃত্ত বিভব দিয়ে পড়ে ল্যামডার ভ্যালু বের করতে বলে, অনেক কিছু দেয়, সূত্রগুলোকে মনে রাখবে। একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধ জীবনকাল 10 মিনিট। প্রাথমিক নিউক্লিয়াসের সংখ্যা কত ছিল? 600 ছিল। সেখান থেকে বলছে 450টি নিউক্লিয়াস বিঘটিত হয়ে গেছে, মানে 450টা বাদ হয়ে গেছে। দিয়ে কত পড়ে আছে? তাহলে কত পড়ে আছে? 150টা পড়ে আছে। তাহলে 150টা পড়া মানে কি? এর কতগুলো অর্ধ আয়ুকাল পেরিয়েছে বলে দিন। 300 থেকে একটা অর্ধ আয়ুকাল যদি পেরোয়, 600 থেকে যদি একটা অর্ধ আয়ুকাল পেরোয়, কত হবে? 300। 300 থেকে যদি আরো একটা অর্ধ আয়ুকাল পেরোয়, তাহলে কত হয়ে যাবে? 150। অর্ধ আয়ুকাল মানে কি? তোমার কাছে আগে কত ছিল, এখন তার অর্ধেক হবে, এমন একটা টাইম পিরিয়ডের পর সেটা অর্ধেক হয়ে যাবে, সেটা কি বলা হয়? অর্ধ আয়ুকাল। ভুলে যদি গেছো, n ইজ ইকুয়াল টু n0e⁻⁻λt। এখান থেকে এই n এর ভ্যালুটা n0/2 করো, ইজ ইকুয়াল টু n0e⁻⁻λt হাফ করো। তো এইখান থেকে বেরোয়, ঠিক আছে? তো দিয়ে তারপর তোমার এখান থেকে ল্যামডা দিয়ে একটা সূত্র বেরোয়, টি হাফ ইজ ইকুয়াল টু 0.693 ভাজিত ল্যামডা, এই একটা সূত্র বেরোয়। আর এরকম ভাবে মনে রাখার জন্য এটা যে তোমার আগে 600 ছিল, এখন 150 হয়ে গেছে, মানে 600 থেকে একবার একটা অর্ধ আয়ুকাল পরে 300 হয়েছে, আর একটা অর্ধ আয়ুকাল পরে তোমার 150 হয়ে গেছে। তাহলে হচ্ছে তোমার এখানে 10 মিনিট লেগেছে, তারপরে আরো 10 মিনিট লেগেছে, মানে টোটাল কত মিনিট লেগেছে? 20 মিনিট লেগেছে। উত্তর কত হবে? 20 মিনিট। দেখো বলেছে একটি পূর্ণ তরঙ্গ একমুখী কারকের আউটপুট হলো কি? সবচেয়ে প্রথমে একটি পূর্ণ তরঙ্গ একমুখী কারক আর একটি অর্ধ তরঙ্গ একমুখী কারক মানে কি? হাফ ওয়েভ রেকটিফায়ার আর ফুল ওয়েভ রেকটিফায়ার সম্পর্কে আমরা জানবো। রেকটিফায়ার জিনিসটা কি? রেকটিফায়ার হচ্ছে এমনই একটা ইলেকট্রনিক ডিভাইস যেটার মাধ্যমে আমরা এসি থেকে ডিসি পাই। কি পাই? এসি থেকে ডিসি পাই, এটা হচ্ছে রেকটিফায়ার। একটা অর্ধমুখী মানে হাফ
রেকটিফায়ার কেমন দেখতে হয়, হাফ ওয়েভ রেকটিফায়ার। এটা কি, এটা হচ্ছে আমার ট্রান্সফরমার। কেন ট্রান্সফরমার ইউজ করা হয়, এখান থেকে এসি ইনপুট দেওয়া হয়, ঠিক আছে। এবার ধরো তোমার একটা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়ে পরে তোমার ঘরে আসছে, তোমার ঘরের বাইরে একটা পোল লাগানো আছে, ওই পোলটাতে 500 ভোল্টের আসছে, কিন্তু তোমার ঘরের কত দরকার 220 ভোল্ট। তাহলে এই ট্রান্সফরমার কি করে, সেটাকে ডাউন করে, ডাউন স্টেপ ডাউন ট্রান্সফরমার একটা হয়, একটা স্টেপ আপ ট্রান্সফরমার হয়। যদি এখানে বেশি থাকে তোমার এদিকে কম লাগবে, তখন কি করবে, স্টেপ ডাউন ট্রান্সফরমার, ঠিক আছে। তা দেখো এইখানে আমরা দুটো মজ্জা একটু লাগিয়ে দিই, এই হচ্ছে জিনিস। যদি আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার দেখি, খুব ইজি, এটি হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার। এটা হচ্ছে আরএল, এটার উপরে আমরা লোডটা নেবো, মানে এখানে আমরা কি বের করবো, আউটপুটটা বের করবো। এটা কি ডায়োড। এবার ঘটনাটা কি হচ্ছে একটু ভালো করে দেখি, তাহলে আমরা আরো অনেক ক্লিয়ার হব। ঠিক আছে, আমার কাছে একটা এসি ইনপুট ঢুকছে, মানে কি আমার কাছে এরকম ভাবে একটা, এই জিনিসটাই তো হচ্ছে নাকি, এই জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে এসি ইনপুট। এরপর ডায়োড কি করে, ডায়োড হচ্ছে যদি ফরওয়ার্ড বায়াসে থাকে, ফরওয়ার্ড বায়াসে মানে কি, যদি ব্যাটারির এইটা কি পি টাইপ, এদিকটা কি এন টাইপ, পি এন জাংশন ডায়োড, এটা হচ্ছে পি টাইপ, এদিকটা পি টাইপ হয়, এদিকটা হচ্ছে এন টাইপ হয়, পি এন এর এদিকটা পি, এদিকটা। যদি পি টাইপটা পজিটিভের সঙ্গে লাগানো থাকে আর এন টাইপটা যদি নেগেটিভের সাথে লাগানো থাকে, তখন ডায়োডটা একমাত্র অ্যাক্টিভ হয়, মানে কারেন্ট ফ্লো করবে। যদি পি টাইপটা নেগেটিভের সঙ্গে লাগানো থাকে, মানে কি এটা রিভার্স বায়াস হয়ে গেল, আগেরটা কি ফরওয়ার্ড বায়াস ছিল, মানে সম্মুখ বায়াস, এটা কি হয়ে গেল বিপরীত বায়াস হয়ে গেল। সম্মুখ বায়াসে একমাত্র কারেন্ট ফ্লো করবে, বিপরীত বায়াসে কোনো প্রকার কোনো কারেন্ট ফ্লো করবে না। সম্মুখ বায়াসে যেহেতু কারেন্ট ফ্লো করবে, তাহলে আমাকে এখানে দেখতে হবে একবার এইটা হাফ পাচ্ছে, একটা এইটা হাফ পাচ্ছে, একটা পজিটিভ হাফ, একটা নেগেটিভ হাফ। যদি এখানে নাম দিই S1, এখানে নাম দিই S2, যখন আমরা পজিটিভ হাফটা নিয়ে কাজ করব, মানে এই উপরের পোর্শনটা নিয়ে কাজ করছি, ঠিক আছে, এটা নয়, উপরের পোর্শনটা নিয়ে যখন কাজ করছি পজিটিভ হাফটা নিয়ে, তখন S1টা কি হয়, পজিটিভ হয়, আর S2টা কি হয়, নেগেটিভ হয়। S1টা কি পাচ্ছি, পজিটিভ, S2টা কি পাচ্ছি, নেগেটিভ। তাহলে দেখো ইজিলি পজিটিভের সঙ্গে পি টাইপটা আছে না, এটা তো পজিটিভ বললাম, এটা পজিটিভ, পজিটিভের সঙ্গে পি টাইপ লেগে আছে, মানে কি আছে, ফরওয়ার্ড বায়াসে আছে বা সম্মুখ বায়াসে আছে। এটাকে বলা হয় ট্রু কানেকশন বলা হয়। ট্রু কানেকশন মানে কি, পজিটিভের সঙ্গে যদি পি লেগে থাকে, নেগেটিভের সঙ্গে যদি এন লেগে থাকে, তাকে বলা হয় ট্রু কানেকশন। আর যদি উল্টোটা হয়, পজিটিভের সঙ্গে নেগেটিভ, নেগেটিভের সঙ্গে পজিটিভ, তখন কি হবে, ফলস কানেকশন, যেটাকে বলবো রিভার্স বায়াস বা বিপরীত বায়াস। তাহলে এখন দেখো কারেন্টটা ইজিলি ফ্লো করে গেল, কারেন্টটা ফ্লো করে গেল বলতে কি, আমরা আউটপুটটা কিরকম পাবো, এরকম ইজিলি পেয়ে গেলাম, আউটপুট পেয়ে গেলাম। দ্বিতীয় জিনিস কি, আমরা যদি নেগেটিভ হাফটাকে নিই, তখন S1টা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, আর S2টা কি হয়ে যাবে। দেখো এবারে যখন নেগেটিভ হাফটা নিয়ে আমরা যখন কাজ করছি, তখন S1টা কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে, আর S2টা কি হচ্ছে, পজিটিভ হচ্ছে। তাহলে S2টা পজিটিভ আর S1টা নেগেটিভ। নেগেটিভ মানে কি, এই দিকটা পি আছে, এইদিকে নেগেটিভ লাগানো আছে, মানে এটা কি বায়াসে চলে এলো, রিভার্স বায়াসে চলে এসেছে। তাহলে রিভার্স বায়াসে চলে আসা মানে কি, এইখানটা দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, কোনো প্রকার কোনো কারেন্ট ফ্লো করবে না এটা দিয়ে। তাহলে কারেন্ট ফ্লো না করা মানে কি, এইটা একদম পুরো জিরো কারেন্টে এরকম ভাবে চলে গেল। তারপরে আবার হচ্ছে পজিটিভ হাফটাতে কি হবে, ওই সেম জিনিসটা রিপিট হবে, আর নেগেটিভ হাফটা জিরো হয়ে যাবে। তাহলে এরকম 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 করে আবার এদিকে জিরো, এরকম করে করে যাবে, বারবার ধরে যাবে। তো এইখানে কি প্রবলেমটা হচ্ছে বলে দেখি, একটা ভালো করে জিনিস ভেবে দেখো। ধরো তোমাকে একটা মোবাইল চার্জ করতে দেওয়া হয়েছে, মোবাইলটা 30 মিনিটে চার্জ হয়ে যাওয়ার কথা, কিন্তু মোবাইলটা কতক্ষণ টাইম নেবে, 1 ঘন্টা টাইম নেবে। কেন, কারণ কিছুক্ষণ চার্জ হলো, তারপরে এই গোটা টাইমটা জুড়ে হচ্ছে কোনো কারেন্টই পাস হচ্ছে না, তার মানে কি কোনো চার্জ হচ্ছে, চার্জ হচ্ছে না, আবার কিছুক্ষণ পরে চার্জ পাচ্ছে, আবার কিছুক্ষণ বসে রয়েছে। তাহলে কি হচ্ছে, একটা গ্যাপ পাচ্ছি, যে গ্যাপটাতে কি হচ্ছে, কোনো প্রকার কোনো কারেন্ট ফ্লো করছে না, আমার ফালতু এখানে টাইমটা যাচ্ছে। তাহলে আমাদেরকে আমাদের এই একটা মেশিন আমরা বানালাম, ঠিক আছে। তো আমি এসি থেকে ডিসি করতে পারছি, কিন্তু প্রবলেমটা কি হচ্ছে, আমি এসি সাপ্লাই থেকে ডিসি সাপ্লাই নিচ্ছি, কিন্তু আমরা যে আউটপুটটা পাচ্ছি, সেই আউটপুটটা আমার যেটা নিড আছে সেটা দিতে পারছি না, তার থেকে অনেক কম দিচ্ছে। মানে যেটা আমার ব্যাটারিটা আধা ঘন্টাতে চার্জ হয়ে যাওয়ার কথা ছিল, সেটা চার্জ হতে 1 ঘন্টা সময় লাগছে। তাহলে আমাকে একটু যন্ত্রটা একটু আপগ্রেড করতে হবে, আমাকে আরেকটু অন্যভাবে ভাবতে হবে। তো তার জন্য কি হলো, এটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার, মানে অর্ধ তরঙ্গ একমুখী কারক, হাফ ওয়েভ রেকটিফায়ার। এবারে কি হলো, ফুল ওয়েভ রেকটিফায়ার। আচ্ছা, এইটা হচ্ছে তোমার আমি পড়িয়ে দিয়েছিলাম, মানে মেমোরি শেষ হয়ে গিয়েছিল আর কি, মেমোরি কার্ডের মেমোরি শেষ হয়ে গিয়েছিল, আমি নর্মালি পড়িয়ে যাচ্ছি, দিয়ে যখন এডিট করতে বসছি দেখছি যে ভিডিওটা অর্ধেকটা আসে নাই, তো আবার একবার পড়িয়ে দিচ্ছি, দেখে নাও।
ফুল ওয়েভ রেকটিফায়ারটা দেখতে কেমন হয়, এই ইয়েলোটা ভুলে যাও, এই ইয়েলোটা বাদ দিয়ে পরে ভালো করে লক্ষ্য করো, এরকম দেখতে হয় ফুল ওয়েভ রেকটিফায়ার। তো এইখানে একটা ডায়োড থাকে, এইদিকে একটা ডায়োড থাকে, ডায়োড 1 ডায়োড 2, আর এইখানে এইটা হচ্ছে রেজিস্ট্যান্সটা আরএলটা এরকম ভাবে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে লোড রেজিস্ট্যান্সটা, মানে এইখানটার থেকে আমরা কি পাবো, আউটপুটটা পাবো, আউটপুটটা এইখানটার থেকে পাবো। আর এখানে যেটা থাকে দেখো একটা এরকম ভাবে এসছে, তো এটা সেন্টার ট্যাপড হয়ে থাকে। আমি একটা ছোট্ট জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই যে অ্যাকচুয়ালি আমি দেখো এঁকে দিচ্ছি এটা আরেকবার। এইদিকে কি হচ্ছে একটা ট্রান্সফরমার, ঠিক আছে, তো এই মজ্জাটা করে দিলাম, এইদিকে একটা ডায়োড, এইদিকে একটা ডায়োড। এরপর এখানে বক্তব্য হচ্ছে তুমি যদি এইখানে ডিরেক্ট লোড রেজিস্ট্যান্সটা দিয়ে দিতে তাহলে কি প্রবলেম হতো। দেখো যখন আমি এইটার ধরো গ্রাফ আঁকবো, ঠিক আছে, এইটা আমি আঁকার চেষ্টা করছি, তো সেটার জন্য প্রথম যখন আমি পজিটিভ হাফটা নিয়ে কাজ করছি, এদিকটা কি আছে S1, এদিকটা আছে S2, তাহলে S1টাকে কি ধরবো, প্লাস ধরবো, আর S2টাকে কি ধরবো, মাইনাস ধরবো। তাহলে এই দিকটা প্লাস আর এই দিকটা যদি মাইনাস হয়, মানে এই দিকটা ফরওয়ার্ড ব্যাস হচ্ছে, এটা D1 ডায়োড ধরো আর এটা D2 ডায়োড ধরো, তার মানে D1 ডায়োডটা কি হচ্ছে অন হচ্ছে আর D2 ডায়োডটা কি হচ্ছে অফ থাকছে। তো ঘটনাটা কি হচ্ছে, এরপরে তুমি ধরো কারেন্টটা D1 ডায়োড দিয়ে পাস করে গেল, যে লোড রেজিস্ট্যান্সটা দিয়ে পাস করে পরে যখন এইখানটাতে আসবে দেখছি এটা তো অফ আছে, মানে কি অফ মানে কি এখানে সার্কিটটা ওপেন সার্কিট আছে, মানে সার্কিটটা খোলা আছে, এখানে পাস করতে পারবে না। যদি পাস করতে না পারে কারেন্টটা কি ফ্লো করবে, তাহলে আমার সার্কিটটাকে সম্পূর্ণ হলো, ফুলফিল হলো না। তাহলে আমরা এখানে এরকম জন্য লোড রেজিস্ট্যান্স লাগাতে পারি না, ওর জন্য আমরা কি করি, সেন্টার ট্যাপ করি। তো এইটা হচ্ছে সেন্টার ট্যাপ করা বলে, এইটাকে এখানে এসে পরে সেন্টার ট্যাপ করা বলে। তো এইটার সাথে এরকম ভাবে লোড রেজিস্ট্যান্সটা লাগানো থাকে। তো ধরো যখন আমরা পজিটিভ হাফটা নিয়ে করব, পজিটিভ হাফটাতে দেখো S1টাকে পজিটিভ ধরবো আর S2টাকে হচ্ছে নেগেটিভ ধরবো, তখন ডায়োড 1টা যেহেতু পজিটিভ ধরেছি, নেগেটিভটা নয়, যেহেতু পজিটিভ ধরেছি, ডায়োড 1টা কিসে আছে, ফরওয়ার্ড বায়াসে, সম্মুখ বায়াসে আছে। তাহলে সম্মুখ বায়াসে থাকা মানে কি এটা অন আছে, আর D2টা যেহেতু নেগেটিভ আছে সেহেতু এটা কিসে আছে, বিপরীত বায়াসে আছে, তাহলে বিপরীত বায়াসে আছে এটা, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা অফ আছে, এটা পেয়ে গেলাম। তাহলে আমরা কারেন্টটা এখান থেকে ফ্লো করলো ঠিক। এবারে এর কাছে দুটো রাস্তা আছে, ও হয় এই দিকটা দিয়ে এরকম করে চলে যেতে পারে, কিন্তু এই দিকটা দিয়ে যখন যাচ্ছে দেখছে D2টা তো অফ আছে, D2টা অফ আছে, তাহলে এই রাস্তাটাও যেতে পারবে না, এই রাস্তাটা ওর জন্য নয়। তাহলে ওকে কোন রাস্তায় যেতে হবে, এই দিকে গেল, যে এই দিকটা দিয়ে পরে এই যে এই লোড রেজিস্ট্যান্সটা হয়ে পড়ে এরকম করে বেরিয়ে পড়ে সেন্ট্রাল ট্যাপ হয়ে পড়ে আবার এইদিকে ঘুরে গেল। তাহলে কি হয়ে গেল, এই সেন্ট্রাল ট্যাপের হচ্ছে এটাই বৈশিষ্ট্য। যদি তুমি এরপর তুমি যদি এইটাকে দেখতে চাও, সাপোজ তুমি যদি বলো যে আমাকে হচ্ছে এইটা কেসটা দেখাতে, নেগেটিভের কেসটা, তাহলে কি হচ্ছে, নেগেটিভের সময় কি হয়ে যাবে, S1টা নেগেটিভ হয়ে যাবে আর S2টা হচ্ছে পজিটিভ, ঠিক উল্টে যাবে না, S1টা আগে পজিটিভ ছিল, এখন S1টা নেগেটিভ হয়ে যাবে আর S2টা হচ্ছে পজিটিভ হয়ে যাবে। তাহলে S1টা নেগেটিভ আর S2টা হচ্ছে পজিটিভ হয়েছে, মানে এই ডায়োডটা এখন অন আছে আর এই ডায়োডটা এখন অফ হয়ে গেছে, এই ডায়োডটা অন আছে আর এই ডায়োডটা এখন অফ হয়ে গেছে। দেখো এবার কারেন্টটা ফ্লো করবে কোন দিক থেকে, এরকম করে যাচ্ছে, কারেন্টটা ফ্লো করলো, হয় ও এরকম করে যেতে পারে, কিন্তু এদিকে গিয়ে দেখবে যে এই ডায়োডটা হচ্ছে অন নাই, তাহলে অন্য পথ দেখতে হবে। তাহলে এরকম করে গেল, এই দিকে গেল, দিয়ে এই পথটা ধরলো, দিয়ে এইদিকে লোড রেজিস্ট্যান্সটা হয়ে পড়ে, দিয়ে এরকম করে ঝাঁপালো, দিয়ে এই দিক থেকে সেন্ট্রাল ট্যাপ হয়ে পড়ে এইদিকে এসে পরে মিলে গেল। তাহলে কি হলো, আমরা কি দেখতে পেলাম যে এরপর সার্কিটটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা ইজিলি বলতে পারছি যে আমাকে সেন্ট্রাল ট্যাপ করতে হচ্ছে, তাহলে কি হচ্ছে আমি পুরো সার্কিটটা আরেকবার পেলাম, মানে এইদিকে নিচের দিকে যে লোহার হাফটা ছিল সেটাও কি এবারে উপর দিকে উঠে যাবে, তাহলে এটাও উপর দিকে উঠে গেল। তাহলে কেমন দেখতে লাগবে, এরকম করে যাবে, বুঝতে পেরেছো। তাহলে আগে কি হচ্ছিল, আগেটাতে এখানে মিডিলে একটা করে গ্যাপ হচ্ছিল, মানে এটা একদম পুরো বাতিল হয়ে যাচ্ছিল, কিন্তু ওটাকেও এবারে আমি উপর দিকে তুলে নিচ্ছি, মানে কি এবারে আমার ব্যাটারিটা চার্জ হতে আধা ঘন্টা সময় লাগবে। এবার আমি ইজিলি ব্যাটারিটাকে চার্জ করে নিতে পারছি, আমার কোনো প্রকার কোনো লস হচ্ছে না, লস হচ্ছে কি, কোনো প্রকার কোনো লস হচ্ছে না। তো এই হচ্ছে মেন ফান্ডা ছিল। তাহলে এখানের মধ্যে যে কোশ্চেনটা দিয়েছিল যে একটি পূর্ণ তরঙ্গ একমুখী কারকের আউটপুট কি, দেখো এইটা হচ্ছে পুরো ডিসি, এটা হচ্ছে পুরো পিওর ডিসি, মানে যেটাকে বলা হয় একটি সমাবর্তী ভোল্টেজ, সমাবর্তী ভোল্টেজ। কিন্তু এইখানে দেখো ডিসি বটে, কিন্তু দেখো স্পন্দিত, এটা কম্পিত মানে কম্পন হয়ে গেছে না, তো সেই জন্য বলা হয় কি স্পন্দিত একমুখী ভোল্টেজ, বুঝতে পেরেছো তো। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে যে দূরদর্শনের সম্প্রচারের জন্য যে কম্পাঙ্কের সীমা ব্যবহার করা হয়। তো এই তিনটে যেটা লিখে দিয়েছে, এই তিনটাকে তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। যত পরীক্ষায় কোশ্চেন পড়েছে এই তিনটের মধ্যেই কোশ্চেন পড়েছে, তিনটের বাইরে কোনো কোশ্চেন পড়েনি। একটা কি সুউচ্চ কম্পাঙ্ক, যেটা 3 থেকে 30 মেগাহার্জের মধ্যে থাকে, যেটাই হচ্ছে FM রেডিও, টিভি সম্প্রচার, আবহাওয়ার রেডিও সম্প্রচারে কাজে লাগে। দ্বিতীয় হচ্ছে অতি উচ্চ কম্পাঙ্ক, যেটাকে আমরা বলি আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি, তো সেটাতে কি 300 মেগাহার্জ থেকে 3 গিগাহার্জ পর্যন্ত থাকে, যেখানে কি মোবাইল ফোন, ব্লুটুথ এগুলো চালাতে পারি, তার সাথে কি টিভি সম্প্রচারও করতে পারি, এটা দুটোতেই থাকে। তো ওটা ছায়ার বইটা ওপেন করে দেখবে, দুটোর মধ্যে এটাকে ইনক্লুড করা আছে। আর একটা কি অনুতরঙ্গ বা মাইক্রোওয়েভ যেটা তরঙ্গ রয়েছে, সেটা হচ্ছে 3 থেকে 300 গিগাহার্জে থাকে, যেটা কি কৃত্রিম উপগ্রহদের বিভিন্ন সম্প্রচারের জন্য বা রেডারের সম্প্রচার, রেডার মাধ্যমে সম্প্রচারের জন্য আমরা এই ফ্রিকোয়েন্সিটাকে ব্যবহার করে থাকি। তো এখানে আমাকে যেহেতু টিভি বলেছে, তাহলে কি হবে 30 থেকে 300 মেগাহার্জ হবে। অপশন এটা উত্তর হবে 30 থেকে 300 মেগাহার্জ। ওকে, অপশন এ হচ্ছে আমাদের উত্তর হবে। তো এই কোটা ছিল হচ্ছে আমাদের প্রথম সেটটা হচ্ছে কোশ্চেন।
আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, নতুন একটা প্র্যাকটিস সেট নিয়ে, আর তার সাথে কেমিস্ট্রি আর বায়োলজিরও কিন্তু প্র্যাকটিস সেট আসছে। অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।